দেশে বছরে প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার জাকাত সংগ্রহের পটেনশিয়াল আছে। এই টাকাটা যদি ক্ষুদ্র ঋণের মতো কিস্তির জালে মানুষকে না ফাঁসিয়ে সরাসরি এককালীন উৎপাদনশীল পুঁজি হিসেবে দেয়া হতো, তবে কি ঘটত? 2015 সালে শুধু ময়মনসিংহেই জাকাত নিতে চেয়ে পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছেন 27 জন নারী শিশু। বাংলাদেশে এটা হয়তো একদিনের সর্বোচ্চ সংখ্যা, কিন্তু প্রতি বছর এই জাকাত নিতে যেয়ে মৃত্যুর ঘটনা নিয়মিত। গড়ে 4 থেকে 5টি ঘটনা ঘটে প্রতি বছর। অথচ এই জাকাত কেন দেয়া হয়, এর বন্টন প্রক্রিয়া কি হওয়া উচিত, তা নিয়ে ব্যক্তি পর্যায়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও রয়েছে অব্যবস্থাপনা আর অজ্ঞানতা। জাকাতকে আমরা খুব সাধারণভাবে দান খয়রাত বলে মেনে নিয়েছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে লাইনে দাঁড়িয়ে 10 টাকার সাবান বা একটা সস্তার শাড়ি নেয়ার জন্য পদদলিত হয়ে মানুষ মরছে, এটা কার স্বার্থ রক্ষা করছে? দাতার আধ্যাত্মিক তৃপ্তি নাকি দরিদ্রের অপমান? জাকাতের নামে যে টাকা আমরা খরচ করি সেটা কি একজনের দারিদ্র্য দূর করে? ধরে নেই একটা শাড়ির খুচরা দাম বড়জোর 600 টাকা। এই 600 টাকা কি একজন মানুষের দারিদ্র্য দূর করতে পারে? পারে না। এতে দাতার দানের ইগো বজায় থাকে বটে, কিন্তু গ্রহীতা কখনো স্বাবলম্বী হয় না। জাকাত যদি গরিবের পকেটে সরাসরি টাকা না পৌঁছে দেয়, তবে সেটা কি আদতে জাতীয় অর্থনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে? কিন্তু আমরা যদি এই জাকাতকে ব্যক্তিগত বদান্যতা থেকে বের করে আনি, তাহলে সেটা রাষ্ট্র কাঠামোর ভেতরে সম্পদ বন্টনের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে পারে। সেটা কিভাবে, সেই আলোচনাটিই করতে চাই। গবেষণা এবং 2026-এর প্রাক্কলন বলছে, দেশে বছরে প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার জাকাত সংগ্রহের পটেনশিয়াল আছে। এই টাকাটা যদি ক্ষুদ্র ঋণের মতো কিস্তির জালে মানুষকে না ফাঁসিয়ে সরাসরি এককালীন উৎপাদনশীল পুঁজি হিসেবে দেয়া হতো, তবে কি ঘটত? ধরুন, একটা গ্রামীণ পরিবারকে 5টা মুরগির বাচ্চা না দিয়ে সরাসরি 1 লাখ টাকা বা তার সমমূল্যের একটা বড় ডেইরি ইউনিট করে দেয়া হলো। 6 মাসের মাথায় সেই পরিবারটি বাজার থেকে পণ্য কেনা শুরু করবে। এর মানে হলো আপনার অর্থনীতিতে নতুন করে ডিমান্ড বা চাহিদা তৈরি হলো। এই কাজটাই হয়েছে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, কিন্তু আমার দেশে তা হয় না। এর কারণটা কি? মূল সমস্যা হলো আস্থার সংকট এবং সমন্বয়ের অভাব। বাংলাদেশে 1982 সাল থেকে একটি সরকারি জাকাত বোর্ড আছে। 2023 সালে একটি নতুন আইনও পাশ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বা বড় কর্পোরেট গ্রুপগুলো এই সরকারি বোর্ডের উপর ভরসা করতে পারছে না। আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক প্রভাব, দুর্নীতির কারণে এই বোর্ড কখনো একটি আধুনিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াতেই পারেনি। অথচ এই বোর্ডই হতে পারত সারা দেশের জাকাতদাতাদের জন্য একটা ডিজিটাল ওয়ান স্টপ প্ল্যাটফর্ম। এই তো দেশের ভেতরের সুযোগের কথা বললাম, এবার একটু বিশ্বের দিকে নজর দিই। ওআইসির জাকাত খাত হতে পারে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণের আরেকটি অপশন। আন্তর্জাতিক গবেষণা বলছে, ওআইসিভুক্ত দেশগুলো থেকে বছরে প্রায় 45 লাখ কোটি টাকার জাকাত সংগ্রহ হয়। ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার মতো দেশগুলো এই তহবিলকে ব্যবহার করে তাদের গ্রামীণ অর্থনীতি বদলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই বৈশ্বিক ব্যবস্থার সাথে নিজেকে মেলাতে পারছে না? ওআইসির ধনী দেশগুলো থেকে প্রতি বছর যে বিশাল পরিমাণ জাকাত ও সাদগা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে আসে, তার খুব সামান্য অংশই বাংলাদেশে পৌঁছায়। কারণ আমরা আন্তর্জাতিক দাতাদের কাছে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাকাত মডেল উপস্থাপন করতে পারিনি। কারণ আমাদের এখানে আসা আন্তর্জাতিক জাকাতের অর্থ কেবল রিলিফ বা ত্রাণ হিসেবেই আটকে থাকে। কিন্তু কেন এই অর্থ মানুষের সক্ষমতা তৈরিতে ব্যবহৃত হয় না? এবার যদিও সরকার জাকাত সংগ্রহ ও বন্টনের একটা সমন্বিত উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মমন্ত্রী সহ জাকাত ব্যবস্থাপনায় অভিজ্ঞজনদের সাথে বৈঠক করেছেন 9 মার্চ। 10 দিনের মধ্যে জাকাত ব্যবস্থাপনা নিয়ে 5 থেকে 7 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ধনীর উদ্বৃত্ত সম্পদ যখন শ্রমিকের ঘামের বিনিময়ে অর্জিত হয়, তখন সেই সম্পদের একটা অংশে শ্রমিকের কাছে ফিরে যাওয়াটা দায় না, ওটা তার পাওনা। জাকাত যখন এই পাওনা মিটিয়ে দেয়, তখন বাজারের একচেটিয়া আধিপত্য কমে। সম্পদ যখন গুটি কয়েক মানুষের আলমারিতে বন্দি না থেকে সাধারণ মানুষের হাতে ঘোরে, তখন ছোট ছোট ব্যবসা চাঙ্গা হয়, কর্মসংস্থান বাড়ে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্যের দিকে যদি একটু তাকাই, প্রতিবেদনটি দেখলে আটকে উঠব সবাই।
বাংলাদেশের শীর্ষ 1% মানুষ জাতীয় আয়ের প্রায় 24% কবজা করে রেখেছে। আর এটা যখন আপনার চোখের সামনে পরিষ্কার হবে তখন আপনি বুঝতে পারবেন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাকাত এই সিস্টেমের ভেতর একটা অটোমেটিক স্টেবিলাইজার হিসেবে কাজ করতে পারে। আমাদের মনে রাখা দরকার 2024-এর জুলাইয়ে আমাদের তরুণরা কেন রাজপথে জীবন দিয়েছিল। ওটা কি কেবল একটা কোটা সংস্কারের আন্দোলন ছিল? মোটেই না। ওটা ছিল রাষ্ট্র কাঠামোর ভেতরে গেড়ে বসা চরম বৈষম্যের বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহ। সেই আন্দোলনে শহীদ হওয়া শ্রমজীবী মানুষ বা সাধারণ ছাত্ররা কি চেয়েছিল? তারা এমন এক বাংলাদেশ চেয়েছিল যেখানে সুযোগের সমতা থাকবে, কেউ কারো দয়ার পাত্র হয়ে বাঁচবে না। আর এই সময় দাঁড়িয়ে যদি আমরা দেখি বৈষম্য আগের মতোই প্রকট, আর জাকাতের নামে সাধারণ মানুষকে যদি অর্থনৈতিকভাবে নির্ভরশীলই রেখে দেওয়া হয়, তবে জুলাই বিপ্লবের স্পিরিটটা কোথায় থাকলো? জুলাইয়ের প্রধান বার্তা ছিল অধিকার আর মর্যাদা। জাকাতকে যদি আমরা এই স্বাবলম্বী করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারি, যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে না পারি, তবে সেই বৈষম্যহীন সমাজ গঠন কেবলই অধরা হয়ে থাকবে। জাকাত এমনভাবে সংগ্রহ ও বন্টন হওয়া উচিত যেন সমাজে আর জাকাত নেয়ার লোক না থাকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।